আসসালামু আলাইকুম। আপনি কি আইএলটিএস রিডিং এর বড় বড় সব কমপ্লিকেটেড প্যাসেজ গুলো সলভ করতে স্ট্রাগল করতেছেন? তাহলে আপনি একা না। মূলত এটা একটা জাতীয় সমস্যা। বিশেষ করে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে তারা প্রত্যেকেই কম বেশি এই সমস্যাটা ফিল করে। বিশেষ করে যখন আইএলটিএস কঠিন সব প্যাসেজ গুলো আপনি যখন রিডিং এ সলভ করতে যান তখন অপরিচিত সব ভোকাবুলারি দিয়ে ভর্তি থাকে, প্লাস ট্রিকি সব সেন্টেন্স স্ট্রাকচার থাকে, যেটার কারণে অনেকেই ওভারওয়েলমড ফিল করে। সো আজকের ক্লাসে আমরা এরকম বেশ কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস শেয়ার করব, যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে যত বেশি কঠিন হোক না কেন প্যাসেজগুলো, সেগুলো কনফিডেন্সের সহিত সলভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড, আর মেক শিওর টু সাবস্ক্রাইব ফার্স্ট। সো প্রথমেই আমরা এটা বুঝে নেই ব্রেকিং ডাউন হার্ড প্যাসেজেস। এই হার্ড প্যাসেজেস গুলা কি সেটা একটু ডিটেলসে জেনে নেই, তাহলে পরবর্তীতে আপনার ক্লাসটা আরো সহজ মনে হবে। হার্ড প্যাসেজেস অফেন ফিল ওভারওয়েলমিং বিকজ অফ দেয়ার লেন্থ, কমপ্লেক্সিটি অ্যান্ড টপিক। সো এই হার্ড প্যাসেজ গুলোটা মূলত তিনটা জিনিস দিয়ে ভর্তি থাকে। সেটা হচ্ছে লেন্থ, এদের এটা এই প্যাসেজ গুলো অনেক লম্বা থাকে, অনেক বেশি কমপ্লেক্স মনে হয়, কঠিন মনে হয়, এবং টপিকটাও অপরিচিত মনে হয়। যেই টপিকে আপনি টপিক সম্পর্কে আপনার আগে তেমন একটা ধারণা নেই, সেই টপিকটা যদি হুট করে চলে আসে তখন সেটা ওভারওয়েলমিং একটা ফিলিং দেয়। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রাকচার দে বিকাম মাচ ইজিয়ার টু হ্যান্ডেল। সো আপনি যখন এই কঠিন প্যাসেজগুলোর স্ট্রাকচার সম্পর্কে অবগত হবেন তাহলে আপনার ক্ষেত্রে সহজে সলভ করাটা আপনার ক্ষেত্রে ইজি হবে। প্রথমেই এই প্যাসেজগুলোর ইন্ট্রোডাকশনে কি থাকে সেটা আমি দেখি। ইউজুয়ালি প্রভাইডস এটা সরি এটা প্রতিটা সরি প্রতিটা রিডিং প্যাসেজের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফস এবং কনক্লুশন গুলো থাকবে। তো ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে ইউজুয়ালি প্রোভাইডস দ্য মেইন আইডিয়া অর কনটেক্সট অফ দ্য প্যাসেজ। সো ইন্ট্রোডাকশনে কি করে যে মেইন আইডিয়া অর কনটেক্সট দ্য প্যাসেজটা কোন সম্পর্কে সেটা আইডিয়া দেয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে এই যে রোমান টানেলস, এটা পড়লে আমরা বুঝতে পারছি যে এটা এই প্যাসেজটা কি সম্পর্কে আসতে যাচ্ছে। So, example, a passage about climate change might begin with warming. Global warming is a pressing issue impacting ecosystems worldwide. So, মনে করেন উদাহরণস্বরূপ একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি একটা প্যাসেজ হয়, সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং দিয়ে প্যাসেজটা শুরু হতে পারে। অথবা এখানে যদি এই প্যাসেজটাই যদি এক্সাম্পল স্বরূপ আমরা দেখি, সেক্ষেত্রে রোমান টানেলস, এটার টাইটেলটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে এটা রোমান টানেলস এ জাতীয় কোনো একটা কিছু নিয়ে এটাতে আলোচনা হবে, টানেলস রিলেটেড কোনো কিছু থাকবে। এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফস। বডি প্যারাগ্রাফের মধ্যে যা থাকে কন্টেনিং সাপোর্টিং ডিটেলস, এক্সাম্পলস আর এক্সপ্লেনেশন। এখানে বিস্তারিত বর্ণনা থাকে, বিভিন্ন প্যারাগ্রাফ থাকে, তারপর হচ্ছে উদাহরণ থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, বিভিন্ন ব্যাখ্যা থাকবে ডিটেলসে। ইচ প্যারাগ্রাফ টিপিক্যালি ফোকাস অন ওয়ান সাব টপিক। প্রতিটা প্যারাগ্রাফে আপনি যখন রিডিং সলভ করবেন একটা সাব টপিক নিয়ে আলোচনা করবে, কিন্তু এই সাব টপিকটা সবসময় রিভলভ করবে হচ্ছে মেইন টপিকের সাথে কানেক্ট থাকবে সবসময়। রোমান টানেলস যদি হয় এটার মেইন টপিক, তাহলে এই সাব টপিকটা, সাব প্যারাগ্রাফগুলো এই রোমান টানেলস নিয়েই আলোচনা করবে, বাট অন্য ওয়েতে। আর কনক্লুশনটা তো হচ্ছে যে আবার কি পয়েন্টগুলো সামারাইজ করবে। এখানে এই প্রতিটা প্যারাগ্রাফে কি কি আলোচনা হয়েছে সেগুলো আবার স্টেট করবে, অথবা প্রথম দিকে যেই জিনিসটা উল্লেখ করেছিল ইন্ট্রোডাকশনে সেটাকেই আবার প্যারাফ্রেজ করবে হচ্ছে কনক্লুশনে, ফাইনাল একটা অপিনিয়ন দিবে। সো টিপ হচ্ছে কুইকলি স্কিম থ্রু দ্য প্যাসেজ টু আইডেন্টিফাই দিস পার্টস। প্রথমে আপনি কি করবেন, পুরো প্যাসেজটাকে স্কিম করবেন, বিশেষ করে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফস গুলো এবং কনক্লুশনটা। অ্যান্ড লুক ফর হেডিংস, টপিক সেন্টেন্স অ্যান্ড এনি ওয়ার্ডস ইন বোল্ড অর ইটালিক্স। তো বিশেষ করে যেই জিনিসটা লক্ষ্য রাখবেন, হেডিংসটা দেখবেন, তারপর হচ্ছে টপিক সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স কি একটা প্যাসেজের বা প্যারাগ্রাফের সেটা খেয়াল রাখবেন, এবং বোল্ড অর ইটালিক যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো নজর দিবেন, সেগুলো ভালোভাবে পড়ার স্কিম করার চেষ্টা করবেন। যেমন এই যে এখানে ইতালিক ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে বোল্ড ওয়ার্ড। তারপর হচ্ছে সেকশন 2, এই স্ট্র্যাটেজিস টু সিম্পলিফাই হার্ড প্যাসেজেস। এই হার্ড প্যাসেজেস গুলা কিভাবে
বোঝা যায়। আমরা এখন বিভিন্ন স্ট্র্যাটেজি দেখবো। আমাদের প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে স্কিম ফার্স্ট দেন রিড ইন ডিটেলস। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা আগে যেরকম বললাম যে প্রথমে আপনি স্কিম করবেন। যেমন বললামই তো আগে যে হেডিং, সাব হেডিং, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, এই জিনিসগুলা আগে কি করবেন, স্কিম রিড করবেন। দেন হচ্ছে আপনি ডিটেইলি পড়ার চেষ্টা করবেন। স্কিম দ্য প্যাসেজ ফর 1 or 2 মিনিট। নর্মালি আপনি স্কিম করতে 1 থেকে 2 মিনিট সময় নেবেন, এর বেশি সময় নেওয়া যাবে না। এই সময়টাতে আপনি কি করবেন যে লুক ফর কিওয়ার্ডস, সার্টেন কিওয়ার্ডস, প্রশ্ন পড়ে সার্টেন কিওয়ার্ডস থাকলে সেগুলোতে নজর দিবেন। কোনো ডেটস, নাম বা রিপিটেড ফ্রেজ থাকলে সেগুলোর দিকেও নজর দিবেন। যেমন এখানে ইউরোপ, দ্য রোমান্স, নর্থ আমেরিকা, এশিয়া মাইনর, তারপর হচ্ছে এই যে টু 2700 ইয়ার্স এগো, এই জিনিসগুলা, তারপর হচ্ছে 122 মিটার্স, 5 to 6 কিলোমিটার, এইরকম জিনিসগুলোতে আপনি নজর দিবেন, যেগুলোতে সহজে আপনার কি নজর যায়। ডেটস, নেমস, রিপিটেড ফ্রেজেস বা যেই ফ্রেজেসগুলো বারবার রিপিট হচ্ছে। এক্সাম্পল, এ প্যাসেজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ কম্পিউটার্স মাইট হ্যাভ কিওয়ার্ডস লাইক ইনোভেশন, 1970s, সিলিকন ভ্যালি। সো কম্পিউটার রিলেটেড যদি কম্পিউটার হিস্ট্রি নিয়ে যদি একটা প্যাসেজ থাকে, সেক্ষেত্রে আপনার যেই জিনিসগুলো কিওয়ার্ডগুলো থাকতে পারে, ইনোভেশন, 1970s, সিলিকন ভ্যালি, এই জিনিসগুলো থাকতে পারে। তারপর হচ্ছে 2 নম্বর স্ট্র্যাটেজি, ব্রেকডাউন কমপ্লেক্স সেন্টেন্সেস। সো 2 নম্বর যে স্ট্র্যাটেজি, আপনাকে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সটাকে ভেঙে সিম্পল করে বোঝার চেষ্টা করতে হবে। লং সেন্টেন্সেস আর কমন ইন আইএলটিএস। সো আইএলটিএস এর ক্ষেত্রে এই বড় সেন্টেন্সগুলো একদমই কমন, বাট ইউ হ্যাভ টু সিম্পলিফাই দেম বাই আইডেন্টিফাইং। কিন্তু আপনি এগুলোকে আইডেন্টিফাই করে সিম্পলিফাই করতে হবে। দ্য সাবজেক্ট, হোয়াট ইজ দ্য সেন্টেন্স অ্যাবাউট ইট। প্রথমে সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে, এই সেন্টেন্সটা কি নিয়ে কথা বলে, সাবজেক্টটা কি। দ্য মেইন ভার্ব, হোয়াট অ্যাকশন ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে, মেইন ভার্বটা কি, এটা আইডেন্টিফাই করবেন। অ্যাডিশনাল ডিটেলস, হোয়াট এক্সট্রা ইনফরমেশন ইজ প্রোভাইডেড, অ্যাডিশনাল কোন কোন ডিটেলসগুলো প্রোভাইড করা হয়েছে সেটা বুঝতে হবে। এক্সাম্পল, অরিজিনাল, যেমন দ্য গ্রাউন্ড ব্রেকিং discovery of DNA in 1953 by Watson and Crick revolutionized the field of genetics, leading to advancement in medical research. So এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড সেন্টেন্স, রাইট? কমপ্লেক্স স্ট্রাকচার এটাতে ফলো করা হয়েছে। তারপর হচ্ছে এখানে সিম্পলিফাইড করলে, দ্য ডিসকভারি অফ ডিএনএ ইন 1953 revolutionized genetics and medical research. সো এখানে গ্রাউন্ড ব্রেকিং এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে জাস্ট কি করা হয়েছে যে রেভলিউশনাইজড ডিসকভারিটা কি করেছে ডিএনএ 1953-তে, জেনেটিক্স অ্যান্ড মেডিকেল রিসার্চে এটা কি একটা রেভলিউশন তৈরি করেছে, এটাই এখানে বলা হয়েছে। সো সিম্পলিফাই করে আপনি চেষ্টা করবেন যে সেন্টেন্সটা বোঝার। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি 3, ফোকাস অন কিওয়ার্ডস ইন কোয়েশ্চন। তো 3 নম্বর যে স্ট্র্যাটেজি, আপনাকে কিওয়ার্ডস এ নজর বেশি দিতে হবে বিফোর রিডিং ইন ডিটেল। আমরা আগেও বলেছি যে ডিটেলসে পড়ার আগে আপনাকে প্রশ্নটা আগে পড়তে হবে, অ্যান্ড তারপর আপনাকে ভাবতে হবে যে আমি কোন জিনিসটা প্যাসেজে খুঁজতেছি। প্রশ্ন পরে আপনি নির্দিষ্ট কিওয়ার্ড দাগাতে হবে, তারপর আপনাকে দেখতে হবে আমি কোন জিনিসটা প্যাসেজে খুঁজতেছি, এটার সিনোনিমস কি, এসব কি হতে পারে আপনাকে ইমাজিন করতে হবে। আন্ডারলাইন কিওয়ার্ডস লাইক কজ, ইফেক্ট। সো কোনো কারণ যদি থাকে সেটা দাগাতে হবে। ইফেক্ট, প্রভাব, অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা, এই জিনিসগুলোতে নজর দিতে হবে। স্পেসিফিক কোনো নাম আছে কিনা, ডেট আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে আন্ডারলাইন করতে হবে। এক্সাম্পল দেখুন, এখানে প্রশ্ন হতে পারে, হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন ফর দ্য ডিক্লাইন অফ দ্য রোমান এম্পায়ার। রোমান এম্পায়ারের ডিক্লাইন হওয়ার পিছনে মেইন কারণ কি। লুক ফর ওয়ার্ডস লাইক ডিক্লাইন। তো ডিক্লাইনের আপনি কি করতে পারেন, প্যাসেজে আপনি ডিক্লাইনের সিনোনিম খুঁজতে পারেন, যেমন ফল, collapse। সো আপনি যখন এই সিনোনিমগুলো ধরতে পারবেন, তখন আপনার জন্য প্যাসেজটা সলভ করা সহজ হবে। সো এই সিনোনিমটা আবার ধরার আগে আপনার প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডস। এই জিনিসগুলো হবে কিওয়ার্ডস, রাইট? মেইন রিজন, ডিক্লাইন অফ রোমান এম্পায়ার, এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ডস। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি 4, ইগনোর আনফ্যামিলিয়ার ওয়ার্ডস ইনিশিয়ালি। প্রথমে আপনি যেই
অপরিচিত যে ওয়ার্ডগুলো দেখতেছেন, যেগুলোর অর্থ আপনি জানেন না, সেগুলো ইগনোর করেন। ডোন্ট প্যানিক, এই ওয়ার্ডগুলো দেখে আপনি প্যানিক হওয়ার কিছু নেই। ফোকাস অন ওভারঅল মিনিং অফ দ্য সেন্টেন্স। এটাতে মনোযোগ দেন যে এই ওভারঅল সেন্টেন্সটা কি মিনিং ক্যারি করতেছে। একটা নির্দিষ্ট ওয়ার্ড আপনি তখনই বুঝতে পারবেন যখন একটা অজানা, যখন আপনি সেটা পুরো সেন্টেন্সটা পড়বেন এবং সেটা কনটেক্সটের সাথে মিলাবেন, তখন আপনার জন্য, যদিও ওয়ার্ডটা আপনার অজানা, বাট কনটেক্সটুয়ালি আপনি এটাকে একটা মিনিং দিতে পারবেন, পুরো সেন্টেন্সের একটা অর্থ আপনার সামনে চলে আসবে। সো আপনি যখন এই কনটেক্সটটা পড়বেন তখন অচেনা ওয়ার্ডটাও কি করতেছেন বুঝতে পারতেছেন। সো প্রথমেই যে অচেনা ওয়ার্ড দেখে প্যানিক হওয়া চলবে না। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দ্য অ্যারোভেরিয়াল হ্যাবিটেট অফ স্লথস মেক্স দ্যাম ইলুসিভ টু প্রিডিটর্স। সো স্লথের যে অ্যারোভেরিয়াল, স্লথটা কি এখানে অ্যারোভেরিয়াল হ্যাবিটেট, যাদের এই অ্যারোভিয়াল হ্যাবিটেট হওয়ার কারণে তারা কি প্রিডেটরসের হাত থেকে নিজেকে রক্ষা পায়, বা প্রিডেটররা তাদেরকে ধরতে পারে না। ইভেন ইফ ইউ ডোন্ট নো অ্যারোভেরিয়াল, দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স সাজেস্ট ইট রিলেটস টু ট্রিজ অর লিভিং অ্যাবভ দ্য গ্রাউন্ড। আপনি যদিও এখানে অ্যারোভেরিয়াল শব্দের অর্থ জানেন না, কিন্তু আপনি যখন পুরো সেন্টেন্সটা পড়তেছেন তখন আপনি ইমাজিন করতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে এটা কি কোনো গাছ সম্পর্কে বলতেছে বা গাছের সাথে রিলেটেড, অথবা এমন কোনো প্রাণী নিয়ে কথা বলছে যেটা কিনা লিভিং অ্যাবভ গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডের উপরে যেই প্রাণীটা বসবাস করে, রাইট। সো এখানে আরেকটা জিনিস, আপনি যখন সেই প্রাণীটা সম্পর্কে ইতিমধ্যে জানেন তখন প্রেসিসটা এই ওয়ার্ডের মিনিংটা ধরা আপনার জন্য আরো সহজ। স্লটস এটা হচ্ছে একটা প্রাণী যেগুলো গাছে থাকে, তো আপনি এটা বুঝতেই পারবেন যে গাছ রিলেটেড কিছু। আপনি যখন প্রাণীটা সম্পর্কেই জানবেন, একটা ওয়ার্ড জানার কারণে আপনি পুরো সেন্টেন্সের অর্থটা কিন্তু ধরতে পারতেছেন। সো আবারও বলছি, প্রথমেই সেন্টেন্স থেকে প্যানিক হওয়ার কিছু নেই। অচেনা কোনো যদি ওয়ার্ড থেকে প্যানিক হওয়া যাবে না। তারপর হচ্ছে আমরা একটা প্র্যাকটিস এক্সাম্পল, প্র্যাকটিস প্যাসেজ করি। এটা হচ্ছে সেকশন 3। According to the passage, what is the primary benefit of solar energy? সোলার এনার্জি এর প্রাইমারি বেনিফিটটা কি? এখন আমরা যদি প্যাসেজটা পড়ি, solar energy derived from sunlight is considered a sustainable energy source due to its renewable nature. Unlike fossil fuels, solar energy does not emit harmful greenhouse gases, making it environmentally friendly and cost effective in the long term. So এখানে কি বলেছে যে প্রাইমারি বেনিফিট কি সোলার এনার্জি। তো প্রাইমারি বেনিফিট আপনি বুঝতে হলে আমরা প্রথমেই কি করবো, একটু সলিউশনের দিকে মনোযোগ দিই। স্কিম ফর কিওয়ার্ড, সোলার এনার্জি বেনিফিট। এখানে আপনি সোলার এনার্জি এটা একটা কিওয়ার্ড, এটা বেনিফিটটা কি এখানে উল্লেখ করেছে, সেটা আপনি কিওয়ার্ডটা লক্ষ্য করতে হবে, রাইট। সো বেনিফিট উইথ দ্য রিলেভেন্ট পার্ট, অথবা এই যে সোলার এনার্জির সাথে রিলেভেন্ট যে পার্টটা রয়েছে সেটা আপনাকে পড়তে হবে। প্যারাফ্রেজটা আমরা দেখি এখানে, দ্য প্রাইমারি বেনিফিট ইজ দ্যাট ইটস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ। বেনিফিটটা সরাসরি এখানে উল্লেখ নাও থাকতে পারে, বাট এটা প্যারাফ্রেজ করে কি করতেছে, এখানে বলে দিতেছে যে এটার ভালো দিকটা কি। সো এখানে কি বলতেছে দেখি, মেকিং ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ ইন দ্য লং রান। এছাড়াও কি যে ইজ কনসিডার্ড সাস্টেনেবল এনার্জি সোর্স ডিউ টু ইটস রিনিউয়েবল নেচার। এটা রিনিউয়েবল নেচারের কারণেও এটা কি সাস্টেনেবল একটা এনার্জি ধরা হয়। সো অ্যান্সারটা কি হতে পারে, যেমন হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ সোলার এনার্জি। সোলার এনার্জির প্রাইমারি বেনিফিটটা কি এখানে আমরা পেলাম যে সোলার এনার্জি ইজ রিনিউয়েবল, ইকো-ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা প্যারাফ্রেজ করে ইকো ফ্রেন্ডলি বললাম, অ্যান্ড কি কস্ট ইফেক্টিভকে আমরা ইফেক্টিভ এটাকে আমরা বললাম কস্ট এফিশিয়েন্ট। সো এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে কমন মিস্টেক। এই হার্ড প্যাসেজগুলো সলভ করতে কমন যে মিস্টেকটা আমরা করে থাকি, টু মাচ ডিটেইল। আমরা বেশিরভাগ কি করি, ফোকাস অন দ্য মেইন আইডিয়া, নট এভরি সিঙ্গেল ওয়ার্ড। আপনাকে মেইন আইডিয়ায় ফোকাস করতে হবে, ডিটেলসে ফোকাস করা যাবে না। প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড আপনি পড়তে পারবেন না। বাই 1 ঘন্টার সময় আপনার হাতে, এবং আপনাকে 3টা বড় বড় প্যাসেজ সলভ করতে হবে। আপনি প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড
পড়তে পারবেন না এবং পড়েও নির্দিষ্ট সময়ের ভিতরে সলভ করা যাবে না। Tricky synonyms. Watch for synonyms in question and passages. Benefit might appear as advantage and positive outcome. ঠিকই যদি কোনো সিনোনিম থাকে সেই সিনোনিমগুলোতে নজর দিতে হবে। যেমন এখানে বেনিফিট রয়েছে, তো এই বেনিফিটটা এই প্যাসেজে আসতে পারে কি অ্যাডভান্টেজ বা পজিটিভ কোনো আউটকাম দেখিয়ে এটা আসতে পারে। যেমন এখানে এই যে বেনিফিট জিনিসটা সরাসরি কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু বেনিফিট মানে এটা সুবিধা আমরা বুঝতে পারতেছি। তো সুবিধাগুলো কি? রিনিউয়েবল, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ, রাইট? সো এই জিনিসগুলোতে নজর দিতে হবে, পজিটিভ কোন আউটকাম আসতেছে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রাক্টরস। সাম সেন্টেন্সেস ইনক্লুড ইররিলেভেন্ট ইনফরমেশন টু থ্রো ইউ অফ। তো কিছু সেন্টেন্স রয়েছে যেগুলা কিনা আপনাকে কি করবে, ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করে, যেগুলোতে ইররিলেভেন্ট ইনফরমেশন দিয়ে ভর্তি থাকে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় ইনফরমেশনের বাইরেও অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করে দেয় যাতে করে আপনার মনোযোগটা ডাইভার্ট করা যায়। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, স্টিক টু হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং। সবসময় এটা মনে রাখতে হবে যে প্রশ্ন আমাকে কি করতেছে, প্রশ্ন আমাকে কি, আমার কাছে কি চাইতেছে। সবসময় প্রশ্নের উত্তরে মনোযোগ দিবেন, এক্সট্রা কোনো কিছুতে মনোযোগ দেওয়া যাবে না। রিলেভেন্ট ইনফরমেশন থাকলে আপনি কি করবেন, এটা বাদ দিয়ে দিবেন সাথে সাথে। সো আজকের ক্লাস শেষে আমরা কি শিখলাম, এটা যদি র্যাপ আপ করি কিছু জিনিস দিয়ে, সেটা হচ্ছে ম্যানেজ ইউর টাইম, ডোন্ট স্পেন্ড টু লং অন ওয়ান কোয়েশন। আপনাকে আপনার সময়টা ম্যানেজ করতে হবে, একটা কোয়েশনও বেশি সময় নষ্ট করা যাবে না। প্র্যাকটিস ডেইলি, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই রিডিংয়ে ভালো করা সম্ভব নয়। এর জন্য আপনি একাডেমিক আর্টিকেল পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন এবং প্র্যাকটিস টেস্টগুলোও সলভ করতে পারেন। যত বেশি সলভ করবেন তত বেশি আপনি প্রো হবেন। আর একটা ইম্পর্টেন্ট যে জিনিস, আপনাকে প্যানিকড হওয়া যাবে না, স্টে কাম, শান্ত থাকতে হবে। হার্ড প্যাসেজেস আর চ্যালেঞ্জিং ফর ইউ এভরিওয়ান। প্রতিটা হার্ড প্যাসেজই সবার জন্য কঠিন, বাট উইথ রাইট স্ট্র্যাটেজিস ইউ উইল ইমপ্রুভ উইথ প্র্যাকটিস। তো আপনি সঠিক স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করেন, আমরা আজকে যে টিপসগুলো যদি শেয়ার করলাম সেগুলো যদি ঠিকঠাক মতো কাজে লাগান, তাহলে আপনি কি করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। সো আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইটস নট অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং, ইটস অ্যাবাউট ফাইন্ডিং দ্য আনসার এফিশিয়েন্টলি। আপনি কিন্তু একটা প্যাসেজের সব কিছু বুঝতে পারবেন না, আমরা বাই নেটিভ স্পিকার না, আমরা সব কিছু আমাদের দ্বারা বোঝা সম্ভব না। তো কিছু জিনিস থাকবে আমাদের অজানা, বাট আপনি রাইট আনসারটা, সঠিক আনসারটা ঠিকঠাক মতো করতে পারতেছেন কিনা, এটাই মনোযোগ দেওয়া অনেক বেশি জরুরি। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মতামতটা কমেন্টে প্রকাশ করবেন। থ্যাংক ইউ।